হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো, আসসালামু আলাইকুম। হ্যালো। হ্যাঁ হ্যাঁ স্যার, শুনতেছি। পরীক্ষা আলহামদুলিল্লাহ সবই ভালো হয়েছে, সবকিছুই কমন। পলিটেকনিকে এরপরে আবার 4 তারিখে, না 1 তারিখে, এরপর আবার 4 তারিখ, এরপর 9 তারিখ। আচ্ছা, এমডি মাহমুদুল হাসান, এটি কি আপনার? আচ্ছা আচ্ছা। স্যার, আগের কি কি কাজ করলেন? আগের আগেরগুলো কি কমপ্লিট সব নাকি? তাইলে স্যার কিভাবে শিখবেন? ওয়েবসাইটে যে ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট কিনবেন সেটা? ওয়ার্ড আচ্ছা, যখন কিনবেন, কিনলে .com-টাই কিনেন, বুঝতে পারছেন? কেন, ওইটাই ভালো হবে। এক বছরের জন্য আপনার 1500 টাকা খরচ হবে। কিছু কিছু সার্ভার আছে, হ্যাঁ, হোস্টিং সহ মাঝে মাঝে অ্যাড দেখি যে প্রাইসে খুব কম দামে পাওয়া যায়। সো প্র্যাকটিসের জন্য মানে ওরা নাকি 2 GB দেয় ওখানে হোস্টিংটা, 1 বছরের জন্যই সম্পূর্ণ। এখন দেখি আমার নিজের জন্য আর একটা কিনতে হবে, একটা আছে আর একটা দরকার। আচ্ছা, না ওই জন্য একটা কিনবো যাতে ওইটা দিয়ে সবাই কাজ করতে পারে আর কি। মানে কম দামে একটা কিনে দিব সবার জন্য, এটা সবাই এটা ইউজ করবে, জাস্ট প্র্যাকটিসের জন্য। না, ওই প্র্যাকটিস করার জন্য আর কি। আর পাসওয়ার্ড চেঞ্জ করা যায়, সমস্যা নেই। আচ্ছা, যাই হোক, HTML কয়দিন পর ধরতেছি, প্রায় 2 দিন পরে। যাই হোক, আজকে 11 CSS আর কয়টা আজকে, আর 9টা, আজকেরটা নিয়ে আর 9টা ক্লাস নিলে এনাফ, 9টা কি 10টা। এরপরে বোর্ডে, হ্যাঁ, কিছু ডিজাইন ডিজাইন তো করবো আমরা। এখন পর্যন্ত তো কোনো ডিজাইনে ঢুকেই নাই, শুধু কাজটাই শিখতেছি। এখন চাইলে তো একদিনেও তো শেষ করা যায়, সমস্যা নেই, আমার কোনো সমস্যা নেই। চাইলে আজকের দিনেও কমপ্লিট করে দিতে পারি, তাইলে আর কিছুই ওরকম হবে না। যাই হোক, আহ
ওই দিন আমরা শিখছিলাম যে ইয়া নিয়ে বর্ডার নিয়ে কাজ শিখছিলাম। আজকে একটু মার্জিন নিয়ে কাজটা করি। হ্যাঁ হ্যাঁ, ফার্স্টে লিঙ্ক আপ করে, এরপরে হচ্ছে style.css, টাইপ টেক্সট css। ওকে, আমি এটা একটু ছোট করি, ক্লিয়ার তো দেখা যায় নাকি? আচ্ছা, আমি এই জন্য হেডিং লেখা রাখি যে হ্যাঁ মার্জিন স্টাইল। এরপরে এটা যেহেতু হেডিং আকারে আসবে, এখানে স্টার নিয়ে ওই কাজটাও করে রাখি। মার্জিন 0 অ্যান্ড প্যাডিং 0। ওকে, এরপরে হচ্ছে h1 যেহেতু আমাদের হেডিং থাকবে, সো এখানে h1টাও লিখি। টেক্সট অ্যালাইন সেন্টার থাকবে, এরপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড থাকবে হচ্ছে রেড, এরপর হচ্ছে কালার, ওকে, আর তো কিছু দরকার নেই। ওকে, আজকে কিছু মজার কাজ আছে এটা। আচ্ছা, মার্জিন স্টাইল দিয়ে আমরা কাজ করব। একটা মিনিট। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আচ্ছা, ফার্স্টে আমরা যেহেতু মার্জিন নিয়ে কাজ শুরু করব, সবগুলো আমরা s2 নিয়ে কাজ করব আজকের। s2 অ্যান্ড হচ্ছে আমরা ক্লাস ধরাই দিব। সো ফার্স্টে s2 ট্যাগ নিলাম, দেখেন আমি দ্রুতই করে ফেলাই, এটি বুঝতে পারবেন। লরিমের 6 ওয়ার্ড নিলাম, এরপরে হচ্ছে আমি একটা ক্লাস ধরাই দিব এটার ভিতরে। রো নিয়ে করি যে রো 1, রো অন। এরপর হচ্ছে আমি কন্ট্রোল ডি দিয়ে আরো কয়েকটা বানাই নিলাম, বানানো যাবে না। ওকে, রো 3, রো 5, কন্ট্রোল ডি 6। যেহেতু রো নিয়ে কাজ করবো, একবারে লেখা ফেলাই। আচ্ছা, আর লেখার দরকার নেই। এখন দেখেন আমি রো অনটার ধরি, কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এখানেও একবারে লেখা ফেলাই ডট দিয়ে, কন্ট্রোল ভি, সেকেন্ড ব্র্যাকেট, কন্ট্রোল টি। আচ্ছা, 6 পর্যন্ত কাজটা আগে একটু করি, এরপরে হচ্ছে কন্ট্রোল টি দিয়ে এখানে অনেকগুলো বানাই নিলাম। ওকে, সো ফার্স্ট অফ অল আমরা s2 এর জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব। এখানেও সেম ভাবে ব্যাকগ্রাউন্ড নিব, এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড তার আগে আমরা একটু যদি আউটপুটটা দেখি তাহলে ভালো হবে। এই যে আউটপুটটা আছে আমার এই অবস্থা এখন। সো মার্জিন নিয়ে কাজটা আরো খুবই মজার। দেখেন ব্যাকগ্রাউন্ড নিলাম, ব্যাকগ্রাউন্ড নেওয়ার পরে এখানে ব্যাকগ্রাউন্ড কালারটা দিব হচ্ছে যে লাইম, এরপরে হচ্ছে কালার ব্ল্যাক কালারটাই দিলাম। এরপরে হচ্ছে আর কি দেয়া যায়, যে টেক্সট অ্যালাইন,
টেক্সট অ্যালাইন সেন্টার করে রাখি। ওকে, এরপরে হচ্ছে আর কিছু দেওয়ার দরকার নেই। আচ্ছা, প্যাডিং এর কাজ তো দেখাইছিলাম। প্যাডিং এর কাজ হ্যাঁ, যারা করে না প্যাডিং এর কাজ যে উপরে থেকে। আচ্ছা, মার্জিনের কাজটা আগে দেখে, এরপরে প্যাডিং এর কাজটা দেখাইতেছি। সো আমি ফার্স্ট অফ অল কোনটা আগেরটা মনে হয় দেওয়া হয় নাই, দিছিলাম মনে হয়, খেয়াল নেই আমার, একটু চেক করতে হবে। আচ্ছা দেখেন, ফার্স্টেরটা হচ্ছে মার্জিন স্টাইল নিয়ে যেহেতু কাজ করতেছি, সব ফার্স্টেরটা আমরা মার্জিন টপ করব। এই কাজটা খুবই সিম্পল। এরপর আমরা মেন কাজে ঢুকবো। সো এখানে দিব মার্জিন টপ। মার্জিন টপ মানে হচ্ছে কি, আমার যে মার্জিনটা আছে, এই যে মার্জিনটা আছে পুরো ব্যাকগ্রাউন্ড সহ, এই উপর থেকে কি মানে টপ মানে উপর থেকে কি একটা জায়গা নেবে। আমি যতটুকু পিক্সেল দেব, আমি যদি দেই এখানে যে 3 পিক্সেল, এটা অনেক ব্যবহার হবে। এই যে উপর থেকে কি 3 পিক্সেল জায়গা নিছে। যদি আরো বড় করি, যে আমি এখানে 30 পিক্সেল দিলাম, এখন যদি রিলোড দেই, এই যে দেখেন আমার 30 পিক্সেল পরিমাণ কি উপর থেকে একটা জায়গা নিছে। এটাই হচ্ছে মার্জিন টপের কাজ। আর বটমের কাজ যে নিচ থেকে জায়গা নেবে, সো এতটুকু কপি করি এন্ড হচ্ছে রোড 2 এর ভিতরে দিয়ে দিই। ওকে, আমার নিচ, হ্যাঁ এটা দিব হচ্ছে মার্জিন বটম, কারণ এটা এখন পর্যন্ত এই অবস্থা আছে। এখন এটারে মার্জিন বটম করে দিব, টপ কেটে এখানে দিব বটম, মার্জিন বটম। হ্যাঁ, নিচ থেকে কি একটা জায়গা নেবে, যে নিচ থেকে একটা জায়গা নিছে, দুইটা একসাথে হয়ে গেছে। যাই হোক, এটা আলাদা করার জন্য যে কাজটা করতে পারি আমরা, এখানে মার্জিন টপ নামে আরো একটা অপশন দেবে, একসাথে দুইটা মার্জিন টপ। এখানে দিব 20 পিক্সেল, মানে উপর থেকেও জায়গা নেবে, নিচ থেকেও জায়গা নেবে, দুই দিক থেকেই নিবে। জি, উপর থেকেও নিছে, নিচ থেকেও নিছে। সো নিচ থেকে আমি চাই যদি আরো বাড়াই দেই, যে এখানে দিলাম 60 পিক্সেল, নিচ থেকে দেখেন আরো বড় জায়গা নেবে। এই যে 60 পিক্সেল পরিমাণ কি এখানে একটা স্পেস নিয়ে নিছে। এটা হচ্ছে মার্জিনের কাজ। এরপরে হচ্ছে যদি আমরা মার্জিন লেফট রাইট করি, করে দেখাই, এতটুকু কপি করি, আমার কপি করাই আছে। ওকে, সেখানে মার্জিন টপ কাইটা এখানে আমি লেফট লাগাই দেই, মার্জিন লেফট। এই যে মার্জিন লেফট হচ্ছে যে মানে লেফট থেকে কি একটু স্পেস নেবে, মানে 30 পিক্সেল পরিমাণ। এখন যদি আমি পিক্সেলটা বাড়াই দেই, যে এখানে দিব হচ্ছে 90 পিক্সেল, এখন যদি রিলোড দেই, এই দেখেন আমার 90 পিক্সেল পরিমাণ কি এখান থেকে কি একটা স্পেস নিছে। এটাই হচ্ছে মার্জিন লেফটের কাজ। এখন যদি মার্জিন রাইট করি, এইখান থেকে একটা জায়গা নিবে, এই নিচের লাইনটার। আমার কিন্তু এতটুকু সম্পূর্ণ করা আছে, এই জন্য খুবই শর্টকাটে করতে পারতেছি, মানে ব্যাকগ্রাউন্ড, কালার, টেক্সট অ্যালাইন সেন্টার সবকিছুই হ্যাঁ উপরে নিচে লেফটে রাইটে করা। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড অনলি লেখা, সেটাও দেখাই, একটা মিনিট। মার্জিন এটা হচ্ছে রাইট দিব। এরপর হচ্ছে আমি এখানে দিব যে 120। আমি এখন রিলোড দিলাম। নিচের সাইডটাও কি এখান থেকে, হ্যাঁ লেখাটা আমি নিতেছি, এটা একটু শেষ করি। এখন এখান থেকে এটার ভিতরে এটা ঢুকে গেছে। সো এখানে কি করতে হবে, এখান থেকেও মার্জিন টপ করতে হবে, যাতে লেখাটা স্পেস না। আর এখানে লেখাগুলো স্পেস নিতেছে না, কারণ হচ্ছে আমার এখানে প্যাডিং 0, মার্জিন 0। এটা আমি কমেন্ট আউট করে রাখি। এবার ঠিক আছে, এবার একটা স্পেস থাকবে অলরেডি, যে স্পেসগুলো অনেক সুন্দরভাবে থাকবে। কমেন্ট আউট করতে এখানে হচ্ছে ওটা সিলেক্ট করবেন, কন্ট্রোল/ক্লিক করবেন, কমেন্ট আউট এমনি এমনি হয়ে যাবে এক ক্লিকে। এটা HTML এর ক্ষেত্রেও, CSS এর ক্ষেত্রেও, যে কোনো ক্ষেত্রে সেম কমেন্ট আউট, ঠিক আছে। আচ্ছা, এখন যেটা বলতেছেন যে লেখাটারে নেবেন, এই তো শুধু হ্যাঁ লেখাটার ভিতরে
এই কোনায় এখানে এটা তো আমি ফার্স্ট ক্লাসেই মনে হয় দেখাইছিলাম যে লেখা কিভাবে ওই কোনায় নেয়। হ্যাঁ, টেক্সট অ্যালাইন রাইট, এই যে টেক্সট অ্যালাইন রাইট মানে কি একবার রাইট থেকে শুরু হবে, এই যে রাইট। কিন্তু এখন চাইতেছি যে এই জায়গাটা আনবো, মানে অল্প একটু, মানে সেটা বলতেছেন না সেন্টার। এখানে তো তিনটা অপশন যে লেফট রাইট আর সেন্টার, কিন্তু আমি চাইতেছি অল্প একটু নিয়ে আসবো। সো সেই ক্ষেত্রে আমার যেটা করতে হবে সেটা হচ্ছে যে মার্জিন রাইট, এখানে হচ্ছে আমি 200 না 160 পিক্সেল দিব। এবার দেখেন, আচ্ছা দেখছেন, এটাই হচ্ছে এখানে ফুল স্ক্রিনটা কত আছে আমার, এটা আছে স্ক্রিনটা হচ্ছে লেফট রাইটে হচ্ছে 1450। আচ্ছা আমি একটু দেখি দাঁড়ান ফুল স্ক্রিনটা কত পিক্সেল, এখান থেকেই দেখা যাবে যে মার্জিন 0 অটো, ওয়েট হচ্ছে দিব এটা একটা ভালো প্রশ্ন করছেন, আমার স্ক্রিনটা কত আমারও জানা নেই। এটা হচ্ছে আমার 1400 পিক্সেল পরিমাণ এতটুকু স্ক্রিন। না এটা আমি মার্জিন 0 অটো করছি, এই জন্য আমার এটা হাইড ওয়েট নিছে। আমি কিন্তু এখানে কোনো লেফট রাইটের কোনো কাজ করি নাই, এখানে করছি আমি মার্জিন 0 অটো। মানে কি আমার পুরো ব্যাকগ্রাউন্ডটা, জি জি, না না অনেক অনেক মনিটর থাকে না চ্যাপটা ইয়া, তারপর অনেক থাকে ছোট। না মনিটরের উপর ডিপেন্ড করেন, আপনি পিক্সেলটা যতটুকু দিবেন অতটুকুই হবে। এটা মনিটর না, সব মনিটরই সেম ভাবেই হবে। হ্যাঁ সেটাই আমি একটু দেখতেছি আমার এটা স্ক্রিনটা কত পিক্সেল। আমার এটা মেবি 1600 পিক্সেলই হবে। হ্যাঁ আমারটা 1600 পিক্সেলই, না 1600 বেশি আসে, 1600তে যে বাইরেও চলে আসছে, স্ক্রল করা যায়। আমার এটা হবে তাইলে 1520 দিলাম। হ্যাঁ 1500ই হবে, পারফেক্ট। হ্যাঁ 1500, ওই 1510 হবে, একটু ফাঁকা আছে, যাই হোক আমার স্ক্রিনটা হচ্ছে 1510 পিক্সেল এরকম। আচ্ছা এটা হচ্ছে আপনি মানে মার্জিন, মানে এখানে যতটুক নিবেন, এটা যে মনিটরে হোক, এটা যদি ফোন থেকেও লেখেন ফোনেও সেম ভাবেই কাজ করে, ফোনেও এই কাজগুলো করা যায়, আমি দেখছিলাম ট্রাই করে। বুঝতে পারছেন? না না কি, না ফোনে রেসপন্সিভ ডিজাইন সেটা না, ফোনে এমনি এই কাজগুলো করা যায় যে স্টাইল এগুলা, মানে একজন স্টুডেন্ট করছিল আগের ব্যাচের, উনি আবার ফোন থেকে, হ্যাঁ ফোন থেকেই করতো। কেমনে করতো আমি তার কাছ থেকে আবার জানতাম, মানে হ্যাঁ একোড নামে সফটওয়্যার আছে একটা, একোড, ওইটা দিয়ে করতো। আচ্ছা ওই তো 6 পর্যন্ত আমরা গেছিলাম না। এরপরে হচ্ছে আমরা সিএসএস পে স্টুডিও নিয়ে কাজ করব।
না না, এখানে দেখার দরকার নাই তো। এই দেখেন আমি এটারে একটা কোড কাইটে দিলাম, এই যে এটা অলরেডি এমনি লাল থাকে, এই যে। হ্যাঁ, ওইটার পরের সেকশনটাই ভুল আছে, সো এই জন্য নিচেরটাই লাল হবে, ওই সেকশনটা লাল হবে না তো। আমি পুরাটাই কাটলাম। এই যে দেখেন, এখন দেখেন এই যে বডির HTML এর ভিতরে কি এটা লাল হয়ে আছে, কিন্তু ভুলটা আমার এই জায়গায় আছে। এখন আপনি যদি কোডিং করেন কয়েক হাজার লাইন করলে ওইটা আপনার মাথায় থাকবে, একবার দেখলে বুঝতে পারবেন যে এই জায়গা। আরেকটা জিনিস কি, যখন ডিপগুলো সাজাবেন ওই ডিপের ভিতরে ওগুলো তো সব আলাদা আলাদা পার্ট বাই পার্ট করবেন, সো তখন ওই পার্টের ভিতরে ওই সেকশনটা এমনি উঠা থাকে যে এখান থেকে ভুল আছে। কিন্তু এখানে তো মানে আমরা সব এক লাইনে করতেছি সিরিয়াল ধরে, এই জন্য আর কি কোন জায়গায় এই জন্য অপশনটা আসতেছে না, কিন্তু ওইখানে তখন অপশনটা চলে আসবে যখন ওই যে ডিপ নিয়ে সেকশনগুলো সাজাবেন। আচ্ছা, 6 এর পরে এখানে h1 ট্যাগ নেই। হ্যাঁ, এই ব্র্যাকেটস এইটা মজা। আচ্ছা, CSS স্টুডিওর নিয়ে এখন কাজ করব। ওকে, আচ্ছা মার্জিন জিরো অটোর কাজটা তো বুঝছেন, যে মার্জিন জিরো অটো দিলে এই যে প্যাডিং গুলো, এই যে স্পেস গুলো আর থাকে না, এই স্পেস গুলো ও সম্পূর্ণ ধইরা নেয়। এই যে একটা ফাঁকা স্পেস আছে, ওই যে আমি কমেন্ট আউট করে রাখছি এখানে, এটা যদি এবার আমি কমেন্ট আউট ক্লোজ করে দেই, এখন দেখেন একটার ভিতর আরেকটা ঢুকে গেছে। মানে ওর যদি কোনো প্যাডিং বা মার্জিন যদি কোনো স্পেস থাকে লাইনের ভিতর, সেই স্পেসটাও মনে করেন আটকায় দেয়। এটাই হচ্ছে মার্জিন জিরো অ্যান্ড প্যাডিং জিরো। আচ্ছা যাই হোক, এরপরে CSS স্টুডিওর যেহেতু কাজ, সো এখানে আমরা আমাদের লাইন কয়টা আছে, 16টা না, আর দুইটা লেখা ফেলাই। ওকে, বেশি লম্বা করব না। সো ফার্স্ট অফ অল আমরা যেই কাজটা করব, এটার জন্য একটা কালার নিব, ব্যাকগ্রাউন্ড নিব। ব্যাকগ্রাউন্ড। আচ্ছা, এখানে একটা কাজ করি আমরা, ওগুলো আর দেখা হয় নাই। আমি এখানে h2 ট্যাগ নিয়ে কাজটা না করে অন্যভাবে করব, একটা ট্যাগ নিয়ে করব যাতে একটার ভিতরে সবকিছু কমপ্লিট হয়, কারণ একটা একটা আলাদা করা অনেক ঝামেলা। এখানে দিব হচ্ছে h3 ট্যাগ, h3 ট্যাগ দিলাম। ওকে, শেষ। এখন শুধু এখানে h3 ট্যাগ নিয়ে কাজ করব। হ্যাঁ, h3 করছি, দেখেন খেয়াল কইরা। h3, ওকে। কাজটা মজার আছে এখানে, এখান থেকে মানে অনেক সময়, না এটা ক্লাস লেখিনি, শুধু h3 নিয়ে কাজটা করব সম্পূর্ণটা, একটু সুন্দরভাবে সাজাবো। সো এটার জন্য একটা ব্যাকগ্রাউন্ড নিব, ব্যাকগ্রাউন্ডটা নিব হচ্ছে রেড, না এখানে নেওয়া যায়। এখানে দেখেন যদি ব্যাকগ্রাউন্ড কালার নেই তাইলেও কাজ করে, একই কাজ, কিন্তু ব্যাকগ্রাউন্ড কালারটা দিলে কি এখানে কালারগুলো আসে। ডার্ক গ্রিন দিয়ে দিলাম, এরপরে হচ্ছে কালার, কালার দিব হচ্ছে এটাই থাকুক, ওকে। এরপরে হচ্ছে, আচ্ছা প্যাডিং এর কাজটা তো আর দেখাইলাম না, প্যাডিং এর কাজটা কি দেখাইতে হবে? আচ্ছা, প্যাডিং এর কাজটা এই চারটার ভিতরে দেখাই দিই, এই চারটা সেকশনের ভিতরে,
মার্জিন স্টাইলের ভিতরে একটার ভিতরে আরেকটা করে ফেলি। এটা করছিলাম আমরা রো অন। এখানে যদি আমি প্যাডিং নেই, প্যাডিং টপ যদি নেই আমি, যে 30 পিক্সেল, আমার যে ব্যাকগ্রাউন্ডটা আছে উপর থেকে কি ব্যাকগ্রাউন্ডের এই যে লেখাটা নিচে, মানে ব্যাকগ্রাউন্ড সহ নামবে না, এটা ব্যাকগ্রাউন্ডটা থাকবে এখানেই, কিন্তু লেখাটা কি প্যাডিং নেবে একটা, মানে 30 পিক্সেল পরিমাণ উপর থেকে স্পেস নেবে। যে দেখেন উপর থেকে কি মানে একটা স্পেস নিছে। এখন যদি আমি নিচেরটা বটম করি প্যাডিং, মানে নিচ থেকে জায়গাটা নিবে। হ্যাঁ, লেখার জন্য প্যাডিং ইউজ করা হয় সব সময়। হ্যাঁ, ব্যাকগ্রাউন্ড সহ যাবে না। আমরা যদি মার্জিন দেই তাহলে কিন্তু ব্যাকগ্রাউন্ডটা সহ যায়, আর যদি প্যাডিং দেই শুধু লেখাটা যায়। এটাই হচ্ছে ইয়ার কাজ। এখানে হচ্ছে প্যাডিং বটম দিব হচ্ছে 40 পিক্সেল। এখন দেখেন এই যে নিচ থেকে কি একটা জায়গা নিছে 40 পিক্সেল পরিমাণ। এই যে এই কোণায় নিবে, এখানে এই ডান কোণায়। হ্যাঁ, অবশ্যই করা যাবে। আমি যদি প্যাডিং লেফট করি, কই গেল, প্যাডিং লেফট করব, এখানে প্যাডিং লেফট 100% করে দিব, সম্পূর্ণটাই যাবে। ও আচ্ছা, প্যাডিং লেফট মানে এমন ভাবে জায়গা নিছে যে লেখাটা বাইরে চলে আসছে 100%-এ। পার্সেন্ট মানে হচ্ছে মানে ফুল স্ক্রিনটা নেবে ও, মানে স্ক্রিনের যতটুকু জায়গা আছে সম্পূর্ণটা ওখান থেকে বের হয়ে যাবে। পার্সেন্ট মানে হচ্ছে মানে 100%। ফুল স্ক্রিনটা যদি 100% দিই, ওটা সম্পূর্ণ স্ক্রিনটা তার বার। যদি আমি একটা স্ক্রিন ধরাই দিই যে 1000 পিক্সেল, তাহলে 1000 পিক্সেল পরিমাণই হবে। আর যদি 100% দিই তাহলে 100%ই হবে, মানে 100% হচ্ছে ফুল স্ক্রিনটা নিবে। হ্যাঁ, আচ্ছা, মার্জিন লেফট আমি 400 পিক্সেল নিলাম এখানে। না, 110% কেমনে হয়? এই যে দেখেন এখান থেকে কিন্তু একটা স্পেস নিছে অলরেডি। কোনটা নিছে? আচ্ছা, আমি মার্জিন লেফট থেকে কাজ করতেছি। এখন যদি আমি পিক্সেলটা বাড়াই দেই মানে মার্জিন লেফটের, তাহলে বুঝতে পারবেন। এই যে এই লেখাটা, হ্যাঁ সেটাও ঠিক। এখানে কালারটা হচ্ছে পিঙ্ক কালার থাক, তাইলেই হবে। না, লেখার কালার চেঞ্জ করলেই তো হবে। যে রেড কালারটা দিলাম। ওকে, এবার ঠিক আছে। সো এখন যদি আমি পিক্সেলটা বাড়াই দিই, এই লেখাটা আরো এই সাইডে চলে আসবে। আমি আরো 200 পিক্সেল বাড়াই দিব। আমার এখানে 400 আছে, আমি এখানে 600 করে দিব। মানে এই যে দেখেন এখানে লেখা আছে কি প্যাডিং লেফট, মানে আমার প্যাডিংটা লেফট থেকে নিবে। এই যে প্যাডিংটা লেফট থেকে 600 পিক্সেল নিছে, মোট এইখান থেকে শুরু হবে। হ্যাঁ, প্যাডিং হচ্ছে লেখার কাজ করে। লেখার কাজ না, যদি আমি যদি চাই যে এই সিএসএস প্যাসওয়ার্ডে মানে পুরো একটা সেকশন ডিপ নিয়ে যদি প্যাডিং নেই, তাহলে ও সেকশনটা সহ নিচে নামাই নিয়ে আসে। বুঝতে পারছেন? কয়েকভাবেই কাজটা করা যায়। যে কিছু কাজ করলে তখন বুঝতে পারবেন যে এই কাজগুলো অনেক প্রয়োজন হবে। এখন তো জাস্ট কাজগুলো জানতেছি। এরপর হচ্ছে আমি প্যাডিং রাইট দিই এটার জন্য, মানে কি রাইট থেকে জায়গাগুলো নিবে। প্যাডিং লেফট এটারই কপি করি বা এখানে লেখাই ফেলাই। প্যাডিং রাইট হচ্ছে আমি 600 পিক্সেল দিব। এই যে রাইট 600 পিক্সেল। আমি যদি এখন 100% দিই, এটা এখন ফুল স্ক্রিনটাই নেবে। এই যে 100%, একবারে এইখান থেকেই শুরু হবে। বুঝতে পারছেন? 100% দিলে এইভাবেই আসবে। প্যাডিং 100% কখনো দেওয়া হয় না। বুঝতে পারছেন? জাস্ট দেখাইলাম তারপরেও। আচ্ছা, এখন আমরা এই সেকশনটা নিয়ে কাজটা করি। এই সেকশনটা নিয়ে কাজ করার জন্য আমার ব্যাকগ্রাউন্ডটা আগে চেঞ্জ করতে হবে। ব্যাকগ্রাউন্ড কি কালার দিব? কই গেল? আচ্ছা, ব্যাকগ্রাউন্ডটা আমি এখানে পিঙ্ক কালার দিই। পিঙ্ক কালার দিলাম। এরপরে হচ্ছে আমার
কালারটা দিব হচ্ছে যে ব্ল্যাক। ওকে, পিঙ্ক অ্যান্ড ব্ল্যাক, এবার ঠিক আছে, এবার মানাবে। ওকে, এবার একটু মানানসই আছে। এখন আমরা যেই কাজটা করব সেটা হচ্ছে এটার জন্য আমি এটা প্যাডিং নিব। আচ্ছা, এখানে আরেকটা জিনিস প্যাডিং এর কাজ, সেটা হচ্ছে আমি যদি শুধু প্যাডিং নেই, যদি প্যাডিং নেই তাহলে হয় কি যে চারপাশ, মানে আমার যে উপর টপ বটম অ্যান্ড লেফট রাইট চারপাশ থেকে কি একটা জায়গা নেয়, প্যাডিং নেয়। এই যে দেখেন প্যাডিংটা কিভাবে কাজ করে। আমি এটার পরে একটা প্যাডিং নিব। প্যাডিং নিব হচ্ছে যে 10 পিক্সেল। আমার এই 10 পিক্সেলটা চারপাশ থেকেই নেবে। এই যে দেখেন, উপর থেকেও নিছে, নিচ থেকেও নিছে, অ্যান্ড লেফট রাইট সব দিক থেকেই নিছে। কিন্তু বুঝতে পারছেন, এটাই হচ্ছে শুধু প্যাডিং এর কাজ। আর যদি প্যাডিং লেফট, মানে আমার এখন দরকার শুধু উপর থেকে জায়গাটা, তখন কি করতে হবে, আমার টপ থেকে মানে প্যাডিং টপটা ধরাই দিতে হবে। আর এটা এক লাইনেও করা যায়, সেই সেকশনটা একটু পরে দেখাইতেছি। যে চারটা সেকশন মানে প্যাডিং টপ বটম লেফট রাইট একটা লাইনে করতে চাইতেছি। এখানে দেখি তো কি কি দেখানোর কথা ছিল। আচ্ছা, মার্জিন অ্যান্ড প্যাডিং, সিএসএস স্পেস স্টুডিও। আচ্ছা, এখন আমরা সিএসএস স্পেস স্টুডিও নিয়ে করতেছি, ওগুলো তো দেখাইলাম। যাই হোক, ওকে, এখন আমরা যে কাজটা করব সেটা হচ্ছে যে ফার্স্ট লেটার। আমি কি করব এখন, আমি এটারে স্টাইল করব যে আমার ফার্স্টের যে লেটারগুলো আছে প্রতিটা লাইনের ফার্স্ট লেটারটারে আমি বড় করব, শুধু ফার্স্ট লেটার। বাকিগুলো সব ঠিক থাকবে, আমার কি শুধু ফার্স্ট লেটারটাই কি বড় হবে। সো সেই ক্ষেত্রে আমি যে কাজটা করব সেটা হচ্ছে দেখেন, আমি এখানে আবার H3 ট্যাগটা লিখব। H3 ট্যাগের নামটা লেখার পরে আমি এখানে একটা ক্লোন দিব। একবারে ক্লোন দেওয়ার পরে আমি এখানে আমি ফার্স্টে যেটা করব সেটা হচ্ছে ফার্স্ট চাইল্ড। এরপরে হচ্ছে এখানে আমি দিতে পারি যে কালার, বা এটার জন্য আমি একটা ব্যাকগ্রাউন্ড দিতে পারি। ব্যাকগ্রাউন্ড দিলাম হচ্ছে লাইম কালার। এটা মেবি আমার এখানে স্ক্রিনে কাজ করবে না, এটা আপনার ওখানে কাজ করতে পারে। তারপর জাস্ট দেখি আর একবার আজকে কাজ করে কিনা। আমি কালার এটাই দিয়ে দিলাম। আমার এই সেকশনটা হচ্ছে এখানে কাজ করে না, এই যে কাজ করবে না। ওকে, এই সেকশনটা এইভাবেই থাকুক। সো মানে এইটার কাজটা হচ্ছে যে ফার্স্ট চাইল্ডের কাজটাই হচ্ছে যে এখান থেকে যে ফার্স্টের লাইনটা আছে এইটার, মানে এইটার ব্যাকগ্রাউন্ড শুধু এইটার জন্যই কি, মানে এখানে কিন্তু সবগুলোই সেম ট্যাগ, কিন্তু শুধু এখান থেকে আলাদাভাবে এটার জন্য এটা চেঞ্জ হয়ে যাবে। এইটাই হচ্ছে এটার কাজ। সো এটা আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে যে ফার্স্ট লাইন। আমি যদি এখানে আবার H3 ট্যাগটা ধরি, এখানে হচ্ছে আমি দুইবার সেমিকোলনটা দিব। এরপরে হচ্ছে যে আমি দিব এখানে ফার্স্ট লাইন দেওয়ার পরে এখানে আমি দিব হচ্ছে যে ব্যাকগ্রাউন্ড। একটা মিনিট। আচ্ছা দেখেন, ওই যে গেট খুলছিলাম, এখানে হচ্ছে আমার 7 মিনিট পরে জুমটা কাটবে, আবার ঢুকেন একটু, ঠিক আছে। আচ্ছা, ফার্স্ট লাইনের জন্য আমি এখানে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা দিব হচ্ছে যে রেড কালার দিব। অ্যান্ড হচ্ছে আমি এটার জন্য আরেকটা করতে পারি, সেটা হচ্ছে যে কালার এটাই থাকুক। ওকে, এখন যদি আমি রিলোড দেই, দেখেন আমার যে ফার্স্ট লাইনটা আছে এটার জন্য রেড কালার হয়ে যাবে। আচ্ছা, আমার এটা এইভাবে কাজ করবে না, এটা অন্যভাবে দেখাইতে হবে। আচ্ছা, ফার্স্ট লাইনটা আমি কাইটা দিই। এখন আমি এবার H3 ট্যাগটা নেই, এটা অন্যভাবে। এখন আমি করবো যে ফার্স্ট লেটারের কাজটা, যে আমি চাইতেছি যে আমার যে এল লেটারটা আছে এটা নিয়ে আমি টেস্টাল করবো, ঠিক আছে। সো এটার জন্য দুইবার কোলন দিব। এরপর হচ্ছে ফার্স্ট লেটারটা ধরাই দিব। এখানে ফার্স্ট লেটার ধরানোর পরে আমি এখানে সেকেন্ড ব্র্যাকেট দিব। এটার পরে হচ্ছে আমি
একটা কালার দিব, মানে এটার জন্য একটা সাইজ দিব, ফন্ট সাইজ দিব হচ্ছে যে 40 পিক্সেল। মানে লেখাটা কি বড় করব, এই যে আমার এল লেখাটা অনেক সুন্দরভাবে কিন্তু বড় হয়ে গেছে, জোস ভাবে কিন্তু এটা হয়েছে, ক্রিয়েট হয়েছে, দেখছেন? আচ্ছা আমার এখানে সেকশন অনেক বেশি আছে, আমি এখানে জি হ্যাঁ, এটা হচ্ছে ফার্স্ট লেটারের কাজ, যে মানে এলটা ডিজাইন করলাম একটু, মানে ফার্স্ট লেটারটা এভাবে ডিজাইন করা যায়। দেখেন আমি যদি এরপরে একটা লোগো তৈরি করে দেখাবো, দেখেন মানে জাস্ট লেখা কিভাবে ডিজাইনটা হয়। এরপরে হচ্ছে আমি যে কাজটা করতে পারি, এটার জন্য আমি এটা দিব কালার। এটার জন্য আমি কালার দিব হচ্ছে যে পিঙ্ক কালারের সাথে যায় এমন কি কালার আছে, গ্রিন কালারটা দিলাম, ডার্ক গ্রিন। ওকে, আমি যদি এখন রিলোড দেই, এই যে দেখেন কালারটা আমার কি চেঞ্জ হয়ে গেছে, আমার কি শুধু ফার্স্ট লেটার কালারটাই কি চেঞ্জ হয়েছে, আমার কিন্তু বাকিগুলো সবকিছুই কি ঠিক আছে, দেখছেন? আমার শুধু ফার্স্ট লেটারটার কালারটাই কি চেঞ্জ হয়েছে। এরপরে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে, আমি যদি চাই এলটারে আরো বড় করব, এই যে ফন্ট সাইজটা জাস্ট কি বড় করে দিব, এখানে হচ্ছে আমি 60 করে দিলাম। এরপরে রিলোড দিব, এই যে দেখেন 60 পিক্সেল পরিমাণ কি লেখাটা বড় হয়েছে। এখন যদি চাই এগুলোর লেটারটাও বড় করব, সেটাও সম্ভব। সেটার জন্য যেটা করতে হবে, এখানেও হচ্ছে ফন্ট সাইজ দিতে হবে। ফন্ট সাইজের কাজই হচ্ছে যে লেখার সাইজটা বড় করা। হ্যাঁ, না নিচেরটা আমি মানে বাকি লেখাগুলো একটু বড় করব, সো এগুলো আমি দিলাম যে হ্যাঁ প্রতিটা সেকশনের প্রতিটা ইয়েই বড় হবে, মানে বাকি যে লেখাগুলো, এই যে এই লেখাগুলো, হ্যাঁ এই যে এই লেখাগুলো কি এখন বড় হয়েছে, 30 পিক্সেল পরিমাণ কি বড় হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ডিজাইন হয়ে গেছে। এরপরে যে কাজটা করবো আমরা সেটা হচ্ছে, আচ্ছা সেই কাজটা করার আগে আমি কাইটা দেই, আপনি আবার ঢোকেন, সেটাই ভালো হবে, কারণ কাইটা যাবে 1 মিনিট পরে। আমি কাইটে দিলাম, আপনি আবার ওই লিঙ্ক থেকেই ঢোকেন। হ্যালো, আচ্ছা শুরু করবো নাকি? আচ্ছা আচ্ছা শুরু করি, ঠিক আছে। ওকে, ফার্স্ট লেটার গেল। আচ্ছা ফার্স্ট, হ্যাঁ লেটারটার কাজ গেল। আচ্ছা ফার্স্ট লেটারের জন্য দেখেন কিভাবে বড় করলাম। এটার জন্য আমি এই যে সবগুলো কিন্তু H3 ট্যাগ নিয়ে কাজটা করছি, ঠিক আছে? শুধু H3টা লিখবেন, এরপর একবার হচ্ছে যে 2বার ক্লোন দিবেন। আমি এটারে আবার করি, আমি এখন যদি রিলোড দেই, আমার এই সেকশনটা এইভাবে থাকবে না, যে আগের মতো হয়ে গেছে, ঠিক আছে? আচ্ছা এখন এটার জন্য যে কাজটা করতে হবে, এখানে H3টা একটা বসাবো ফার্স্টে, এরপর হচ্ছে 2বার কোলন দিব, একবার 2বার, এরপর হচ্ছে এখানে লিখতে হবে যে ফার্স্ট লেটার। হ্যাঁ এখানে 2বার, মানে এখানে কিছু ইয়ে আছে, ধারা আছে, এখন ইচ্ছে মতো দিলে তো হবে না যে 3-4বার দিব। ওকে ফার্স্ট,
না, অপারেটর জন্য, হ্যাঁ ফার্স্ট চাইল্ডের জন্য একটা মানে এখানে অনেকগুলো কাজ আছে, যেটা দুইটা দিতে হয় আর কিছু আছে একটা দিতে হয়। ফার্স্ট চাইল্ডের কাজটা হচ্ছে যে আমার যে ফার্স্ট লাইনটা আছে ওইটারও আলাদাভাবে একটা সেকশন নিয়ে, মানে ওইটারও আলাদাভাবে একটা ব্যাকগ্রাউন্ড নেবে আর একটা কালার নেবে, কিন্তু এটা এখানে কাজ করে না এই সেকশনটা। মানে ফার্স্ট চাইল্ডের কাজই হচ্ছে ওইটা, কিন্তু এটা আপনার পিসিতে কাজ করবে মেবি, একটু ট্রাই করে দেখেন। আচ্ছা, এখন আমি ফার্স্ট লেটার এখানে লিখতে হবে, যে ফার্স্ট লেটার মানে আমার, হ্যাঁ আমি যেখানে, এখানে আমি যত কিছুই লিখবো, আমি এখানে যদি আরো অনেকগুলো সেকশন নেই, মানে সবগুলো যদি H3 সেকশন নিয়ে, মানে H3 ট্যাগ নিয়ে লিখি, তাহলে কি হবে যে আমি H3 ট্যাগ নিয়ে কিন্তু ফার্স্ট লেটারটা লিখছি। সো এখানে যত জায়গায় H3টা বসাবো তত জায়গায় কি আমার ফার্স্ট লেটারটা কি আমি এখানে যেভাবে রাখবো ওইভাবেই হবে, ঠিক আছে। এটার জন্য আমি আরেকটা কাজ করতে পারি, যদি ইনলাইন সিএসএস করি H3 এর ভিতরে, ধরেন স্টাইল অ্যাট্রিবিউট নিলাম, শুধু একটা লাইনে করব। সো সেই ক্ষেত্রে আমার যেটা, আচ্ছা এখানে ইনলাইন সিএসএসটা কাজ করবে না, কারণ এখানে হচ্ছে, হ্যাঁ হ্যাঁ ওকে। সো ফার্স্ট লেটারের পরে আমি এখানে দিব একটা কালার দিব, কালার দিব হচ্ছে রেড, অ্যান্ড হচ্ছে ফন্ট সাইজ দিব 60 পিক্সেল। এবার কিন্তু আমার কি এটা 60 পিক্সেল পরিমাণ কি আমার লেখাটা কি বড় হয়ে যাবে। এরপরে আমরা লাস্ট যে কাজটা করব, একটা প্যারাগ্রাফ লিখবো। এখন আমরা এতটুকু তো বুঝতে পারছি। আচ্ছা এখানে আরেকটা সেকশন, সেটা হচ্ছে আমি যদি এটার জন্য এখান থেকে যদি একটা স্পেস নেই, এই যে এখান থেকে কি করব, একটা স্পেস নিব। সো সেই ক্ষেত্রে আমি সিম্পল ভাবে নিতে পারি যে প্যাডিং 10 পিক্সেল, মানে কি একটা স্পেস নিবে এই লেটারটার পরে। এই যে দেখেন লেটারটার পরে কি আমার কি একটা স্পেস দিয়েছে। আমি যদি করি যে প্যাডিং রাইট, হ্যাঁ আমার তো পুরো লেখাটাই নিছে, যে এখান থেকে কেউ কিন্তু 10 পিক্সেল পরিমাণ কি এখান থেকেও জায়গাটা নিছে, উপর থেকেও নিছে, নিচ থেকেও নিছে, অ্যান্ড চারপাশ থেকেই নিছে। সো এটা আমি চাইতেছি শুধু লেখাটারে সরাবো, হ্যাঁ আমি চাইতেছি শুধু লেখাটারে কি একটু সরাবো। বা এখানে আরো একটা কাজ করতে পারি, যে ফন্ট ফ্যামিলি করে আমি যদি এখানে মনো স্পেস দেই, আমার ফন্টের লেখাটাও চেঞ্জ হয়ে যাবে। এই দেখেন, এই যে এর লেখাটা এখন কেমন হয়ে গেছে দেখছেন। এভাবেও কিন্তু স্টাইলটা করা যায় অনেক সুন্দরভাবে, দেখছেন এর লেখাটা এখন কি অন্যভাবে হয়ে গেছে। এখন যদি আমি এটারে আরেকটু চেঞ্জ করি, ফন্ট ফ্যামিলি কইরা এখানে দিলাম শেরিফ, তারপরে হচ্ছে এবার যদি আমি রিলোড দেই, এবার দেখেন আগের মতো হয়ে গেছে। এরপরে যদি আমি আরেকটা দেই ফন্ট, এটা দিব, এবার যদি আমি রিলোড দেই, এই সেকশনটা এইভাবে হয় যে এরকম কি আমরা লেখার ফন্টটা এইভাবে কি চেঞ্জ করতে পারি। এরপরে হচ্ছে আমি এটার জন্য প্যাডিং তো দিতে পারি, যাই হোক ওটাও শিখলাম। এরপর হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এটার জন্য কি একটা ব্যাকগ্রাউন্ড দেবে স্পেশাল, ওটা দিলে বাজে দেখাবে। তারপর আমি কাজটা করে দেখাই, মানে ব্যাকগ্রাউন্ড দেয়া যায় এটার জন্য। ব্যাকগ্রাউন্ড হচ্ছে আমি দিব লাইম, জাস্ট ব্যাকগ্রাউন্ডটা দিয়ে দেখাই। এই যে দেখেন একটা কি ব্যাকগ্রাউন্ড নিয়ে নিছে অনেক সুন্দরভাবে, দেখছেন সেকশনগুলো কি খুবই সহজ। ওকে, এরপর লাস্ট যে সেকশনটা দেখাবো সেটা হচ্ছে একটা নেম নিয়ে কাজ করব। তার আগে আমি এটার জন্য একটা পিটেক নেই, পিটেক নেওয়ার পরে লোডিমের 100 ওয়াট নিলাম, ওকে। এরপর হচ্ছে আমি এখানে পিটেকটা ধরবো, ওই যে ফার্স্ট লাইন নিয়ে কাজ করবো। এখন এটার জন্য পিটেকটার জন্য আমি যদি আগে একটু দেখি আমার আউটপুটটা, একটু খেয়াল করেন। এই যে এটা হচ্ছে আমার মেইন আউটপুট, অনেক সুন্দরভাবে আছে লেখাগুলা। 100 ওয়ার্ডের কি আমার এখানে একটা লেখা আছে, আপনার এখানে, ওকে
দেখেন আমার এখানে কি 100 ওয়ার্ডের কি একটা লেখা আছে। সো এখন আমি চাইতেছি যে আমার এই যে লোডিং ইম্পোজ ডলার সাইটের এই যে ফার্স্ট যে লাইনটা আছে, আমি এই লাইনটার জন্য কি একটা স্পেশাল কালার করব। লেখাগুলো সবই ঠিক থাকবে, জাস্ট কি এই লাইনটা কি আলাদাভাবে একটা কালার হবে। তো সেই ক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি সেটা হচ্ছে পি ট্যাগের পরে আমি এখানে এটার জন্য কিছু করার দরকার নাই, যে পি ট্যাগটা লেখার পরে আমি এখানে 2বার কোলন দিব। আবার এখানে দিব হচ্ছে আমি ফার্স্ট লাইন, ঠিক আছে। ফার্স্ট লাইন দেওয়ার পরে আমি এটার জন্য কি করব, যে একটা ব্যাকগ্রাউন্ড দিব। ব্যাকগ্রাউন্ডটা দেওয়ার পরে আমি এটার জন্য দিব যে রেড কালার, অ্যান্ড হচ্ছে আমি কালারটা দিব হচ্ছে হোয়াইট কালার। এরপরে হচ্ছে বাকিটা পরে করতেছি। এখন দেখেন আমার কি ফার্স্ট লাইনটার জন্য কি আমার একটা কি ব্যাকগ্রাউন্ড হয়ে গেছে, অনেক সুন্দরভাবে ক্রিয়েট হয়েছে। এখন যদি চাই আমি ফন্ট সাইজটা বাড়াই দিব, এটার জন্য সবই সম্ভব। যে এফ সাইজ দিলাম হচ্ছে আমি 30 পিক্সেল, শুধু ফার্স্ট লাইনে থাকবে আমার। কিন্তু লেখাগুলো যদি দ্বিতীয় লাইনে চলে যায় তাহলেও কি এটা, এই যে লেখেন অনেক লেখা কিন্তু এখান থেকে দ্বিতীয় লাইনে চলে আসছে, কিন্তু তার মানে এটা না যে ব্যাকগ্রাউন্ড সহই আসবে। এটা শুধু ফার্স্ট লাইন, মানে আমার ফার্স্ট লাইনটার জন্যই কি, মানে আমার ফার্স্ট লাইনে যেটাই থাকবে সেটার কি ফন্টটার সাইজটা বড় হবে, কালারটা চেঞ্জ হবে, অ্যান্ড ব্যাকগ্রাউন্ডটাও কি চেঞ্জ হবে। সেখানে যদি চাই, আমি যদি চাই যে শুধু লেখাটা বড় থাকবে, কোনো ব্যাকগ্রাউন্ড থাকবে না, সেটাও সম্ভব। আমি এটা কমেন্ট আউট করে রাখলাম। এবার যদি আমি রিলোড দিই, দেখেন এই দেখেন আমার কালারটা হচ্ছে হোয়াইট কালার, এই জন্য এটা দেখা যায় না। আমি যদি কালারটা চেঞ্জ করে দেই, আমি এটা কালারটা রেড কালার করে দিলাম। ওকে, এই যে দেখেন অনেক সুন্দরভাবে কি এখানে একটা সেকশন লেখা তৈরি হয়ে গেছে। এভাবেও কিন্তু অনেক জায়গায় অনেক সময় সাজানো থাকে, যে ফার্স্ট লাইন মানে এটা কিন্তু একবারই করা যায়, এটা কিন্তু দুইবারও করা যায়। তো যে এই চনটাক নিতাম, তারপরে আলাদাভাবে এটার কালার দিতাম, কিন্তু এটা করছি কি আমি পিটেকের ভিতরে একবারে কাজটা করে ফেলাইছি। বুঝতে পারছেন? একটু মাইকটা অন করেন। হ্যালো, আপনার মিউট করা আছে, একটু আনমিউট করেন। হ্যালো, হ্যাঁ বলতেছি যে জি জি, হ্যাঁ এটা যদি আমি H3 নিয়ে কাজ করি তাহলেও হবে। এটা আমি যে ট্যাগ নিয়ে কাজ করি, কিন্তু আমার S3 তে আমার এখানে সংখ্যা কম, এখানে যদি আমি বাড়াই দেই তাহলে আমি বুঝতে পারবো। এখানে আমি দিতে পারি যে লোডিং 100, এখানেও দিলাম। ওকে, আমি এখানে লোডিং 100 ওয়াট নিলাম। সো এখন আমার H3 ট্যাগ অলরেডি লেখা আছে। সো আমি এখন এখানেও ধরাই দিব H3, এরপর হচ্ছে 2বার কোলন দিব, এরপর হচ্ছে ফার্স্ট লেটারটা ধরাই দিতে হবে, ফার্স্ট লাইন। এখন যদি আমি এটার জন্য দেই যে ফন্ট সাইজ দিব হচ্ছে আমি 60 পিক্সেল, এবার বুঝতে পারবো আমার লাস্টের যে H3 ট্যাগটা আছে, এই যে এই সেকশনটা কি অনেকগুলো লেখা আসবে অলরেডি, অ্যান্ড ফার্স্টের লাইনটা কি একটা ব্যাকগ্রাউন্ড কালার নেবে। আচ্ছা, শুধু ফন্টের কালারটা নেবে, মানে ফন্টের সাইজটা নেবে যে, আর বাকিগুলো কি সব ঠিক থাকবে, শুধু কি এই সাইজটা চেঞ্জ হইতে পারে। এখানে উপরেরগুলো নিচে এই কারণেই, কারণ এখানে আর কোনো লাইন নেই। সো এটাই হচ্ছে ওর ফার্স্ট লাইন আর লাস্ট লাইন, এই জন্যই কি ও সম্পূর্ণটা ধরে নিয়ে নিছে। বুঝতে পারছেন? এই জন্য আমি যদি এখানে একটা ক্লাস ধরে এই কাজটা করতাম তাহলে আর এই সমস্যাটা হইতো না। এই জন্যই কি আমরা যখন কোনো কাজ করবো সবকিছুই কি আমরা কোনো সেকশন নিয়ে কাজ করব, তার থেকে কিন্তু এই সেকশনটা দেখতে ভালো লাগে। যে রেড কালারটা আছে অনেক সুন্দরভাবে কি এই লেখাটা ক্রিয়েট হয়েছে, অনেক সুন্দরভাবে ডিজাইন হয়ে। আচ্ছা, এতটুকু তো সম্পূর্ণ ক্লিয়ার নাকি? এতটুকু তো সম্পূর্ণ ক্লিয়ার, বেশি কিন্তু কিছু লেখি নেই, খুবই সিম্পল।
আচ্ছা, আপনি মানে কোন সেকশনটা বোঝেন না সেটা বলেন, আমি তাহলে ওইটা বুঝাই দিতাম। এখান থেকে দেখেন যে কোন সেকশনটা বোঝেন নাই। সিএসএস, হ্যাঁ, আর নাই নিচে, এতটুকুই করছি আজকে। আচ্ছা, এলটারে আমি লাইন কালার করছি সেটা, আর লেখাটা বড় বড় করছি। আচ্ছা, এটা সবুজ করছি হচ্ছে আমার এর লেখাটা কোথায় আছে, সেটা হচ্ছে আমি H3 ট্যাগ নিয়ে করছিলাম, যে ফার্স্ট লেটার। আমার এখানে কি ফার্স্ট লেটার, এতটুকুর ভিতরেই সম্পূর্ণ কাজটা করছি আমি। আচ্ছা, আপনার ওখানে মানে নেটটা একটু স্লো মনে হয়। আচ্ছা, যাই হোক, এখানে আমি যে কাজটা করছিলাম, এই যে দেখেন ব্যাকগ্রাউন্ড লাইন, আমি যদি এখানে দেই যে ব্যাকগ্রাউন্ড, আচ্ছা আমি এখানে কোনো ব্যাকগ্রাউন্ডই দিব না, এটা হচ্ছে ফার্স্ট লেটার দিয়ে কাজটা করছি। এই যে দেখেন ব্যাকগ্রাউন্ডটা আর নাই, এখন কিন্তু দেখতে সুন্দর লাগে আগের থেকে, কারণ ব্যাকগ্রাউন্ডটা দিলে বাজে লাগে। এটি হচ্ছে ওইখানে ব্যাকগ্রাউন্ড, মানে এখানে যদি ব্যাকগ্রাউন্ড দেই, ওটা হচ্ছে ফার্স্ট লেটার নামে যে আমরা একটা সেকশন নিছি না, H3 পরে ডবল ডবল কোলন দিবে, এখানে ডবল কোলনের পরে ফার্স্ট লেটার, এই কথাটা লিখবো। লেখার পরে কি এখানে কালার দিছি, ফন্ট সাইজ দিছি, প্যাডিং দিছি, ফন্ট ফ্যামিলি দিছি, তারপর হচ্ছে ব্যাকগ্রাউন্ড দিছিলাম, কাইটা দিছি। এখানে ব্যাকগ্রাউন্ড দেয় না সম্ভবত। এরপরে এখন দেখেন আমি যদি একটা লোগো সাজাই, আমি এখানে একটা লোগো সাজাবো। লোগোটা হ্যাঁ, ফন্ট ফ্যামিলি এগুলো মুখস্থ রাখলে ভালো হয় না, যে কোনো কিছু মুখস্থ রাখলে তো আরো ভালো, কাজে আগাইতে পারবেন, আর নাহলে তো খুঁজতে হবে। ফন্ট ফ্যামিলি হচ্ছে আপনার লেখার স্টাইলগুলো চেঞ্জ করে, ওই যে মনো স্পেস আছে, এরপর আরো আছে। আচ্ছা, যাই হোক, এরপরে আমি যে কাজটা করব সেটা হচ্ছে যে আমি একটা লোগো ডিজাইন করি এখন, ঠিক আছে? সো লোগোটা ডিজাইন করার জন্য লোগোটা ডিজাইন করব হচ্ছে H1 ট্যাগে, বা এখানে H4 ট্যাগে ডিজাইন করব, টেমপ্লেট। ওকে, আমি এখন H4 ট্যাগটা ধরবো এখানে, H4 ট্যাগটা ধরবো অ্যান্ড কন্ট্রোল ডি দিয়ে আরো একটা সেকশন তৈরি করতে হবে, ফার্স্ট লেটার নামে আরেকটা সেকশন। ওকে, আমি H4 এর কাজটা করে নিয়ে আগে, এটার জন্য আমি একটা ওয়াইড নিব হচ্ছে যে 50 পিক্সেল, অ্যান্ড হাইট নিব হচ্ছে যে 20 পিক্সেল, না কম হয়ে যাবে, এটা নিব হচ্ছে 40 পিক্সেল। আচ্ছা, আমার ওয়াইডটা বাড়াই দিতে হবে, আমি 100 নিলাম। এরপর হচ্ছে আমি এটার জন্য মার্জিন 0 অটো করব। এরপরে হচ্ছে আমি এটার জন্য ব্যাকগ্রাউন্ড দিব, ব্যাকগ্রাউন্ডের দরকার নেই, ব্যাকগ্রাউন্ড এটাই ঠিক আছে। ওকে, আমার এই হচ্ছে টেমপ্লেট সেকশনটা। এই এটা মাঝখানে আসছে এই কারণেই, সেটা হচ্ছে আমি এখানে অনেকগুলো বিয়ার ট্যাগ নিছি, বিয়ার মানে হচ্ছে ব্রেক। সো যতগুলা বিয়ার নিছি অতগুলো স্পেস নিতে থাকছে একটা একটা কইরা। সো আমি এখানে অনেকগুলো লেখার কারণে আমার লেখাটা মাঝখানে আসছে, আর মাঝখানে আসার কারণ হচ্ছে আমি এখানে মার্জিন 0 অটো করে দিছি। সো আমার লেখাটা একটু বড় করতে হবে, ফন্ট সাইজ দিব হচ্ছে আমি 30 পিক্সেল, ঠিক আছে? এখন যদি আমি এটা রিলোড দিই, দেখেন আমার টেমপ্লেট লেখাটা বড় হয়েছে। এখন আমি যে কাজটা করব, আমি এই টিটারে একটা লোগো, টেমপ্লেটটাকে একটা লোগো আকারে তৈরি করব। সো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, আমার এই যে ফার্স্ট লেটারটা আছে এটার ভিতরে আমি দেব যে ফন্ট সাইজ দিব হচ্ছে 60 পিক্সেল, অ্যান্ড হচ্ছে 60 পিক্সেল দেব। এরপরে হচ্ছে আমি এটার জন্য একটা কালার দিব হচ্ছে রেড। এখন দেখেন এটা কিন্তু একটা টেমপ্লেট, মানে এটা কি লোগো আকারে তৈরি হয়ে গেছে অলরেডি। এই যে আমার ইয়েটা বেশি হয়ে গেছে, সো এখানে আমার 30 এখানে করতে হবে
45। ওকে, এবার যদি রিলোড দেই, হ্যাঁ এবার কি, মানে এটা কিন্তু একটা লোগো আকারেই তৈরি হয়েছে। এখন যদি আমি চাই যে টিটারে একটু স্টাইল করব, তো সেটাও করা যায়, যে ফন্ট ফ্যামিলি করে, যে মাত্র যেটা করলাম। ফন্ট ফ্যামিলি এখানে আছে অনেকগুলা, যে ওকে, এবার যদি রিলোড দেই, এই যে টিটা কি আমার টেমপ্লেটটা টিটা কি চেঞ্জ হয়ে গেছে এভাবে। হ্যাঁ, এটা আরো অনেকভাবে চেঞ্জ করা যায়। এটা দিলাম, এই যে দেখেন, এটা কিন্তু আরো সুন্দর লাগে ডিজাইনটা, মানে একটু বেঁকা আকারে আসছে, বাঁকা আকারে। যাই হোক, এভাবেও কি এটা স্টাইল, না না, টি এর পর এখানে স্পেসটা না, এটা যে দেখেন এই সোজাই আছে, এই একটু খেয়াল করেন, এটার কিন্তু এটা সোজা আছে, কিন্তু এই টিটার যে উপরে থেকে যে সরানো, এই জন্য আর কি মানে বোঝা যাইতেছে যে এটা একটা ফাঁকা স্পেস। আচ্ছা, হ্যাঁ, টি এর পর আমি তো শুধু টি নিয়ে স্টাইল করছি। আমি যদি এখানে এ লিখি, এবার দেখেন আমি শুধু এ লেখাটা লিখলাম, এখন দেখেন যেখানে ফাঁকা আছে কিনা, এই যে দেখেন এবার কিন্তু কি ফাঁকাটা নাই, এমপ্লেট হয়েছে। যাই হোক, এরপরে হচ্ছে আমি যে কাজটা দেখাবো লাস্ট, এখানেই কইরা ফেলে। সেই ক্ষেত্রে আমার এখানে আরেকটা ট্যাগ নিব, সেটা হচ্ছে আমি এটাও S5 ট্যাগ নিয়ে করি। এখন S4 নিলাম, S5 মনে হয় বাকি আছে। সো আপনার ফুল নেমটা জানি কি একটু বলেন তো, মানে আপনার নামের। আচ্ছা, এখানে আমি একটা ক্লাস ধরাই, ক্লাসটার নাম দিব হচ্ছে W1, কন্ট্রোল ডি দিয়ে W2। ওকে, এরপর হচ্ছে আমার ফার্স্টের নামটা বলেন, সাইদ, আর নিচেরটার নাম দিব হচ্ছে হাসান। ওকে, ঠিক আছে। সো এরপরে এই সেকশনটার জন্য আমি যে কাজটা করতে পারি, যে কন্ট্রোল সি দিয়ে ধরলাম, কন্ট্রোল ভি দিয়ে দিলাম, এন্ড কন্ট্রোল ডি দিয়ে, এটা হচ্ছে 2। ওকে, এখন এটার জন্য আমি করব যে মার্জিন 0 অটো, এরপরে হচ্ছে ফন্ট সাইজ 40 পিক্সেল। ওকে, এরপরে এই লেখাটা আবার এখানেও নিয়ে আসি, মানে এটা মাঝখানে শো করবে আর কি। মার্জিন 0 অটোর ফন্ট 0 অটো মানে হচ্ছে, মার্জিন 0 অটো হচ্ছে এটা দুই দিক থেকে টানার পর এটা মাঝখানে আসে, আমার লেখাটা কি মাঝখানে আসবে, এটি হচ্ছে মার্জিন 0 অটোর কাজ। কই গেল আমার ওয়েবসাইট? আচ্ছা, এখানে হচ্ছে হাইডট ধরাই দিতে হবে, এছাড়া আসবে না। ওকে, মার্জিন 0 অটো এইভাবে কাজ করবে না। আমি এখানে ওয়াইডটা ধরাই দিতে হবে, আমার ওয়াইডটা দিব 200 পিক্সেল। ওকে, আমি এটার জন্য একটা ওয়াইড নেই, ওকে, এবার ঠিক আছে। এখন আমি চাইতেছি যে হাসান লেখাটারে এটার সামনে বসাবো, অন্য একটা সেকশন, এটা সিএসএস এর মাধ্যমে বসাবো এই লেখাটা, ঠিক আছে। হ্যাঁ, এটা মাঝখানে আসবে, মার্জিন 0 অটোর কাজ হচ্ছে এটা মাঝখানে নিয়ে আসবে। সো এখন এই যে সৈয়দ হাসান, এটা হ্যাঁ এভাবে আনা যায়। তো যাই হোক, মানে এই কাজটাকে এভাবে দেখানোর জন্য এইভাবে নিয়ে আসলাম আর কি, এভাবেও নিয়ে আসা যায়। এই যে এটাও কিন্তু মার্জিন 0 অটো করে নিয়ে আসছি এই সেকশনটাই, যে ওকে। না, এটা হচ্ছে একদম, না মাঝখান বরাবরই আছে, এটা একটু সমস্যা হয়েছে। যাই হোক, ওটা আচ্ছা, ঠিক আছে। এরপর আমি যে কাজটা করব, W1 গেল, মানে এটা হচ্ছে আমি ক্লাসটা ধরছি, এখন এটার ভিতরে যে কাজটা করব আবার হচ্ছে ডট W1টারে ধরবো ফার্স্টে,
কন্ট্রোল সি দিয়ে কপি করলাম, এন্ড হচ্ছে আমি এটার পরে ভি দিয়ে পেস্ট করে দিলাম, সেকেন্ড ব্র্যাকেট। এর আগে যে কাজটা করব, এখানে হচ্ছে দুইবার কোলন দিব, কোলন দেওয়ার পর এখানে দিব আফটার। আফটারের পরে আমি এখন হাসান কথাটা এখানে লিখে দিব এটার সামনে, সৈয়দ হাসান, মানে আপনার হাসান লেখাটা কি সামনে ক্রিয়েট হবে। আচ্ছা দেখেন, এটার জন্য যে কাজটা করতে হবে, এখানে কন্টেন্ট নামে একটা অপশন দিব। কন্টেন্ট কন্টেন্ট লেখার পরে এখানে এই সেকশনটা নেব, এটাকে কি বলে, আচ্ছা এই সেকশনটারে জানি কি বলে, যে এটা তো ডবল কোটেশন না, এটা আচ্ছা এটা হচ্ছে সিঙ্গেল কোটেশন। সিঙ্গেল কোটেশনের ভিতরে আপনার ওই নামটা লেখা দিতে হবে। এখানে লিখবো হচ্ছে যে হাসান, হাসান কথাটা লেখা দিব, এরপর হচ্ছে আমি এটার পরে কি সেমিকোলনটা দিয়ে দিব। এখন যদি আমি রিলোড দেই, দেখেন আমার সৈয়দের পরে কি হাসান কথাটা একসাথে মিলা গেছে, কিন্তু মিলে যাওয়ার কারণটা কি, এখানে একটা কারণ আছে, সেটা হচ্ছে আমি এটার পরে কোনো স্পেস দেইনি। এই যে সৈয়দের পরে এখান থেকে একটা স্পেস দিয়ে দিতে হবে, একটা স্পেস দিয়ে দিব। এবার যদি আমি রিলোড দেই, এই যে নিচে আসলো কেন এটা, আচ্ছা ঠিক আছে, নিচে আসার কারণ আছে, আমার এখানে একটা ওয়াইড ধরানো আছে, ওয়াইডটা আমি এখানে 300 করে দেই, কারণ ওয়াইডের বাইরে চলে গেছে। ওকে এবার ঠিক আছে, দেখেন সৈয়দ হাসান লেখাটা কি সামনে চলে আসছে, আমি হাসান কথাটা কি আফটার, মানে কি এটা পরে চলে আসবে। সো আমি আফটারটা দেখলাম। এখন যদি আমি চাই যে এটার সামনে একটা সৈয়দ বসাবো, তো সেই ক্ষেত্রে আমার যে কাজটা করতে হবে, দেখেন আমি সিম্পল এতটুকু কপি করি, কন্ট্রোল সি দিয়ে, এন্ড হচ্ছে আমি এটার পরে পেস্ট করে দিলাম। এরপর হচ্ছে আবার এখানে ডবল কোটেশন, এখানে দিব হচ্ছে বিফোর। বিফোর দেওয়ার পরে সেম ভাবেই কাজ, কন্টেন্ট অপশনটা নেবেন, এরপরে সিঙ্গেল কোটেশন দিবেন, এরপর হচ্ছে এখানে লিখে দিবেন সৈয়দ কথাটা লিখবো, এরপর হচ্ছে আমি ডবল। ওকে এবার যদি রিলোড দেই, যে দেখেন এখান থেকে কি লেখাটা অনেক সুন্দরভাবে হয়ে গেছে। এখন যদি আমি একটা স্পেস দেই, হাসানের আগে স্পেসটা দিতে হবে, পরে দিলে হবে না, কারণ এটার লেখাটা আগে আসছে, যেহেতু আগেই স্পেসটা দিতে হবে। এরপরে ঝামেলাটা হচ্ছে গিয়ে আমার এখানেও পিক্সেলটা বাড়াই দিতে হবে, এটাও 30 করে দেই। হ্যাঁ এখান থেকে স্পেস দিলে হ্যাঁ এখান থেকেই সরে যাবে। এই দেখছেন আগে এন্ড পরে কিভাবে বসায়। হ্যাঁ আজকে আর করাবো, আচ্ছা আজকে আর কোনো দরকার নেই, আপনি কি ইয়ার মিটিং করবেন, আমি একটু দিলে পড়তে বসবো। এখন দেখেন আর কোন জায়গা থেকে কোনো সমস্যা আছে কিনা, করে দিতে পারবেন এখন। আপনি আগের গুলো প্র্যাকটিস করেন নাই, কি বলবো এখন। আচ্ছা